হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ২৬তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। তাহার পরে কিছুক্ষণ পর্যন্ত সে স্তব্ধ হইয়া নক্ষত্রখচিত কালো আকাশের পানে চাহিয়া হঠাৎ বলিয়া উঠিল, আমি তো তার আশা ছাড়িয়াই ছিলাম, তাহাকে পাইতেও চাহি না, কিন্তু আমাকে সে এমন করিয়া অপমান করিল কেন? একবার জিজ্ঞাসা করিল না কেন কি দুঃখে সে এ কাজ করিতে গেল? টাকার লোভে করিয়াছে, এ কথা যে কোনো মতেই ভাবিতে পারি না। বিপিনের মতো অনাচারী মদ্যপকে সে মনে মনে ভালোবাসিয়াছিল, এ কথা বিশ্বাস করিব কি করিয়া? তবে কেন? গঙ্গার শীতল বাতাসে তাহার শীত করিতে লাগিল। সে র্যাপারটা আগাগোড়া মুড়িয়া দিয়া চোখ বুজিয়া বেঞ্চের উপর শুইয়া পড়িতেই সাবিত্রীর মুখ উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিল। পতিতার কোনো কালিমাই তো সে মুখে নাই। গর্বে দীপ্ত, বুদ্ধিতে স্থির, স্নেহে স্নিগ্ধ, পরিণত যৌবনের ভারে গভীর, অথচ রসে লীলায় চঞ্চল সেই মুখ, সেই হাসি, সেই দৃষ্টি, সেই সংযত পরিহাস, সর্বোপরি তাহার সেই অকৃত্রিম সেবা, এমন সে তাহার এতখানি বয়সে কোথায় কবে পাইয়াছিল? ভস্মাচ্ছিত বহির্মতো তাহার আবরণটা লইয়া আজ সে নিষ্কৃতি লাভ করিবে? নিষ্কৃতি লাভ করিয়াই বা কি হইবে? তাহার দুই চোখ দিয়া অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। এ অশ্রু সে দমন করিতে চাহিল না, এ অশ্রু সে মুছিয়া ফেলিতে ইচ্ছা করিল না। অশ্রু যে এত মধুর, অশ্রুতে যে এত রস আছে, আহ, সে তাহার পরম দুঃখের মধ্যেই প্রথম উপলব্ধি করিয়া সুখী হইল, এবং যাহাকে উপলক্ষ করিয়া এত বড় সুখের আস্বাদ সে জীবনেই প্রথম গ্রহণ করিতে পারিল, তাহারই উদ্দেশ্যে দুই হাত যুক্ত করিয়া নমস্কার করিল। সতীশ আর যাই হোক, ভগবান আছেন, তাকে ফাঁকি দেওয়া যায় না। ছোট বড় সকলকেই একদিন তার কাছে জবাবদিহি করিতে হবে, এ কথাগুলো অসংশয়ে বিশ্বাস করিত। চোখ মুছিয়া উঠিয়া বসিয়া মনে মনে বলিল, ভগবান, কার হাত দিয়া তুমি কখন যে কাকে কি পাঠিয়ে দাও কেউ বলতে পারে না। আজ তোমারই হুকুমে সাবিত্রী দাতা আমি ভিক্ষুক, তাই সে ভালো হোক মন্দ হোক সে বিচার আর যেই করুক আমি যেন না করি। আমার বুক থেকে সব জ্বালা সব বিদ্বেষ মুছে দাও, তার বিরুদ্ধে আমি যেন কৃতজ্ঞ হয়ে না থাকি। ওদিকে জ্যোতিষ সাহেবের বাড়িতে সন্ধ্যার পর বসিবার ঘরে সরোজিনী, জ্যোতিষ, উপেন্দ্র এবং আরও একজন খর্বাকৃতি গোবদাড়ি কামানো গুলিভাটার মতো শক্ত সমর্থ ভদ্রলোক বসিয়াছিলেন। ইহার নাম শশাঙ্ক মোহন, ইনিও বিলাত প্রত্যাগত, সুতরাং সাহেব অল্পদিনেই সরোজিনীর প্রতি আকৃষ্ট হইয়াছেন এবং তাহা প্রাণপণে ব্যক্ত করিতে প্রয়াস পাইতেছেন। সে প্রয়াস যে সে কতদূর সফলতার সহিত অগ্রসর হইতেছিল সে শুধু বিধাতা পুরুষই জানিতেছিলেন। আজ সতীশের প্রসঙ্গ উত্থিত হইয়াছিল। উপেন্দ্র তাহার অসাধারণ গায়ের যোগ এবং অদ্ভুত সাহসের ইতিহাস শেষ করিয়া আশ্চর্য কণ্ঠস্বর ও তদপেক্ষা আশ্চর্য শিক্ষার কথা পাড়িয়াছিলেন। অদূরে সোফার উপর বসিয়া সরোজিনী দুই হাতের উপর চিবুক রাখিয়া ঝুঁকিয়া পড়িয়া নিবিষ্ট চিত্রে শুনিতেছিল। এমনই সময়ে বেহারি ভগ্নদূতের মতো ঘরে ঢুকিয়া সতীশের ভবানীপুর যাওয়ার সংবাদ ঘোষণা করিয়া দিল। উপেন্দ্র কিছু বিস্মিত হইয়া প্রশ্ন করিলেন, তার কে আছে সেখানে? বেহারি সংক্ষেপে জানি না বলিয়াই চলিয়া গেল। সতীশের জন্যই সকলে অপেক্ষা করিতেছিলেন, অতএব সকলেই নিরাশ হইলেন। সরোজিনী সোজা হইয়া বসিয়া হঠাৎ নিঃশ্বাস ফেলিয়া বলে উঠিল, তবে আর কি হবে? জ্যোতিষ তাহার মুখের পানে চাহিয়া দেখিয়া সস্নেহে একটুখানি হাসিলেন, কিন্তু দমিলেন না শুধু শশাঙ্ক মোহন, বরং খুশি হইয়া প্রস্তাব করিলেন, এখন সরোজিনী কর্ণধার হউন। সঙ্গীত হইতে কতটা পরিমাণে আনন্দ আহরণ করিবার ক্ষমতা তাহার ছিল তাহা তিনিই জানিতেন। কিন্তু সরোজিনী দৃঢ় আপত্তি প্রকাশ করিতেই বলিয়া বসিলেন, বরং আমি তো বলি পুরুষের গান গাওয়াটাই ভুল, তার স্বভাবত গলা মোটা এবং ভারী, সুতরাং শিক্ষা তার যতই হোক এবং যত ভালো করেই গাইবার চেষ্টা করুক না কেন, কোনো মতেই শোনবার যোগ্য হতে পারে না। এ কথা আর কেহ যদিও প্রতিবাদ করিলেন না, কিন্তু সরোজিনী করিল। সে বলিল, আপনার কাছে নিশ্চয়ই যোগ্য নয়। হারমোনিয়াম পিয়ানোর গোড়ার মোটা ও ভারী পর্দাগুলো তৈরি করাও হয়তো ভুল, কিন্তু তবু যে সেগুলো তৈরিও হচ্ছে, লোকেও কিনছে। শশাঙ্ক মোহনের তরফে এ কথার উত্তর ছিল না, তথাপি তিনি তাহার গৌরবর্ণ মুখ ঈষৎ রক্তাভ করিয়া কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু সরোজিনী হঠাৎ দাঁড়াইয়া উঠিয়া বলিল, মাকে খবর দিয়ে আসি, তিনি আবার খাবার নিয়ে বসে থাকবেন। উপেন্দ্র চকিত হইয়া বলিলেন, ওহ, তার খাওয়া দাওয়া বুঝি ওই দিকেই হচ্ছে? হমব্যাগ
উপেন্দ্র বলার মধ্যে যে আন্তরিক স্নেহভিন্ন আর কিছুই ছিল না, এবং সতীশ তাহার নিতান্ত স্নাস্পদ না হইলে তিনি এ ভাষা যে মুখে আনিতেও পারিতেন না, ইহাও সরোজিনী সম্পূর্ণ বুঝিতে পারিয়া সহাস্যে কহিল, এ আপনার ভারী অন্যায়। তার রুচি যদি আপনার কুরুচির সঙ্গে না মেলে তো দোষ আপনার, তার নয়। আচ্ছা, মাকে বলেই আসছি, বলিয়া সরোজিনী দ্রুতপদে বাহিরে হইয়া গেল। সে চলিয়া যাইতেই শশাঙ্কমোহন উপেন্দ্রের দিকে ফিরিয়া বলিলেন, আপনার বন্ধু বুঝি খুব গোঁড়া? উপেন্দ্র একটুখানি হাসিয়া বলিলেন, কম নয়, পুজো আহ্নিকও করে জানি। সতীশ যে মাঝে মাঝে লুকাইয়া মদ খাইত এ কথা তিনি জানিতেন না, বোধ করি স্বপ্নেও ভাবিতে পারিতেন না। শশাঙ্কমোহন প্রশ্ন করিলেন, কি করেন তিনি? উপেন্দ্র বলিলেন, কিছুই না। কোনোদিন যে কিছু করবে এ ভরসাও কারো নেই। এই সংবাদে শশাঙ্কমোহনের মনের উপর হইতে যেন একটা পাথর নামিয়া গেল। খুশিয়া বলিলাম, তাতেই? জ্যোতিষ এতক্ষণ চুপ করিয়া শুনিতেছিলেন। উপেন্দ্রকে লক্ষ্য করিয়া বলিলেন, কথাটা ঠিক হলো না উপেন। শারীরিক উৎকর্ষটা কিছুই নয় নাকি? তাছাড়া আমি তো তার গানে একেবারে মুগ্ধ হয়ে গেছি। যা কিছু তিনি করেছেন আমাদের এদেশে সে সম্মান যদি তার নাও মেলে দুঃখের বিষয়ে সন্দেহ নেই, কিন্তু সে দোষ আমাদেরই, তার নয়। মকদ্দমার নথিপত্র না ঘেঁটে, অ্যাটর্নির সঙ্গে ধস্তাধস্তি না করে, হাকিমের তারা না খেয়েও যার 16 আনা আদায় হয়েই আছে, সে যদি একটু এদিকে না তাকায় তো সংসারটা নিতান্ত মারোয়াড়ির কাপড়ের দোকান হয়ে দাঁড়ায়। আমার তো তোমার বন্ধুটিকে দেখে সত্যিই হিংসে হয়। ভালো কথা, বৃদ্ধের আয় কত হে? এই সময় সরোজিনী নিঃশব্দে ঘরে ঢুকিয়া তাহার দাদার চৌকির পিঠের উপর ভর দিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, কার দাদা? জ্যোতিষ বলিলেন, সতীশবাবুর বাবার। উপেন্দ্র বলিলেন, ঠিক জানি না, বোধ করি প্রায় 2 লাখ। জ্যোতিষ দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিয়া উঠিল, রাজা নাকি হে? উপেন্দ্র বলিলেন, না, রাজা নয়, তবে বরাবরই ওরা বড় জমিদার। তার উপর বৃদ্ধ বিশেষ করেই বৃদ্ধি করেছেন। জ্যোতিষ চৌকিতে হেলান দিয়া পড়ি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, একেবারে সৌভাগ্যের প্রিয়তম পুত্র। স্বাস্থ্য, শক্তি, রূপ, ঐশ্বর্য, মানুষ যা কিছু কামনা করে একাধারে সমস্তই। উপেন্দ্র হাসিতে লাগলেন। শেষে বলিলেন, একটা মারাত্মক দোষও আছে। পরের দায়ে যেচে ঘাড়ে নিয়ে অসময়ে অপঘাতে মারা না পড়ে তো তুমি যা বলছো সে সবই ঠিক বটে। জ্যোতিষ সোজা হইয়া বলিলেন, অপঘাতে মারা পড়বে কেন? উপেন্দ্র বলিলেন, অসম্ভবও নয়, এবং পূর্বে হয়েও গেছে। রাগ পদার্থটি ওর দেহে যেমন ভয়ানক বেশি, প্রাণের মায়াটাও ঠিক তেমনি পরিমাণে কম। এই কলিযুগে বাস করেও যাদের অন্যায় অত্যাচারের ধারণাটা সত্যযুগের মতোই থাকে, এবং রেগে উঠলে যাদের হিতাহিত বোধ থাকে না, তাদের বেঁচে থাকা না থাকার উপর আমি তো বেশি আস্থা রাখি নে। সহ্য করতে পারাও যে একটা ক্ষমতা, অনাহৃত সাহায্য করবার লোভ সংবরণ করতে পারাও যে অবস্থা বিশেষে প্রয়োজন, সেটাও বোঝে না। ও যেন সেই সেকালের ইউরোপের নাইট, একালে বাংলাদেশে এসে জন্মেছে। জ্যোতিষ হাসিয়া বলিলেন, কিন্তু যাই বলো, শুনে শ্রদ্ধা হয়। উপেন্দ্র বলিলেন, হয়ও না। সংসারে বাস করতে গেলে অনেক ছোটোখাটো মন্দ জিনিসকে অগ্রাহ্য করতে হয়। এ শিক্ষা ওর আজও হয়নি, কোনোদিন হবে কি না জানি না, কিন্তু যদি না হয় শেষকালের ফলটা মধুর হবে না, ওরও না, ওর আত্মীয় বন্ধুদেরও না। জ্যোতিষ বলিলেন, কিন্তু তুমি ওর আত্মীয় বন্ধু, তুমি কেন শেখাও না? উপেন্দ্রের মুখে হাসি ফুটিয়া উঠিল। বলিলেন, আমি ওর বন্ধু বটে, কিন্তু এ শিক্ষার ভার এরকম বন্ধুর উপরে নয়। যিনি সব বন্ধুর বড় বন্ধু হবেন, তিনি সমস্ত আত্মীয়ের উপরে আত্মীয় হবেন, এই বিদ্যা হয় তিনি শেখাবেন, না হয় চিরদিনও সে ওকে অশিক্ষিতই থেকে যেতে হবে। সরোজিনী এতক্ষণ নীরবে স্থির হইয়া শুনিতেছিল, এখন মুখ ফিরাইয়া বোধ করি একটুখানি হাসি গোপন করিল। উপেন্দ্র বলিলেন, কিন্তু সতীশের কথা আজ এই পর্যন্ত, আমাকে উঠতে হবে, খান 2 চিঠি লেখবার আছে। জ্যোতিষেরও জরুরি কাগজপত্র দেখিবার ছিল। তাহারও বসিবার জো ছিল না, তাই তিনিও উঠি উঠি করিতেছিলেন, কিন্তু সকলের পূর্বেই উঠিয়া পড়িল সরোজিনী। একবার মনে হইল সে উপেন্দ্রকে কি কথা যেন বলিতে চাহিল, কিন্তু শেষে কিছুই বলিল না। কাহাকেও একটি ক্ষুদ্র নমস্কার পর্যন্ত করিল না, অন্য মনস্কের মতো ধীরে ধীরে বাহির হইয়া গেল। আজিকার সভা যেমন করিয়া জমিবার কথা ছিল তেমন করিয়া জমিতে পারে নাই বটে, কিন্তু ভাঙিল আরও বিশ্রী করিয়া। উপেন্দ্র কিছুই জানিতেন না, তিনি কিছুই জানিলেন না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।